সাবধানে যাস, ওই পথটা তো আবার ভালো না। তুমি চিন্তা করো না মা, আমি ওষুধটা নিয়ে চলে আসব। একা একা কোথায় যাওয়া হচ্ছে? কি আপনি? কবরস্থানের পাশের বড় বটগাছের পেছন থেকে বেরিয়ে এলো সুদর্শন পাঞ্জাবি পরা টকবগে যুবক। আমার নাম কাইফ, আমি এই গাঁয়ে থাকি। ও আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? জি। আপনার নাম ইনায়া, আপনি এখান থেকে দুবাড়ির পরের বাড়িতে থাকেন। তা বেশ ভালোই তো আমাকে চেনেন দেখছি। তা আপনি কোন বাড়িতে থাকেন? আমি এখান থেকে একটু সামনেই থাকি। ছোট থেকে আমি এই গ্রামেই বড় হয়েছি, এখানকার সবাইকে চিনি আমি। আপনি কোন বাড়িতে থাকেন বলেন তো, তাহলে দেখি আপনাকে চিনি কিনা। আপনি কি ভুলে গেছেন যে আপনার মা আপনাকে ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছিল? ও হ্যাঁ, নয়তো মা তো চিন্তা করবে। আচ্ছা আমি যাই। এরপর ওষুধ নিয়ে বাড়ি যাওয়ার পথে একটা কথা আমার খটকা লাগলো। আমার মা যে আমাকে ওষুধ নিতে পাঠিয়েছে সেই ছেলেটা জানলো কিভাবে? হাঁটতে হাঁটতে চলে এলাম সেই বটগাছের দিকেই, কিন্তু সেখানে আর কেউ নেই। থাকলে হয়তো বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতাম। কিরে, তুই এত দেরি করলি কেন? আর বলো না মা, অনেক ভিড় ছিল যার কারণে দেরি হয়ে গেছে। তুমি উঠে বসো, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও, দেখি জ্বরটা কমেছে কিনা। জ্বরটা মনে হচ্ছে বেড়েছে। এই নাও ওষুধটা খেয়ে নাও, দেখবে সকালে জ্বরটা সেরে গেছে। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল? কবরস্থানের পাশে যে বড় বটগাছটা আছে না, কি হয়েছে সেখানে? না কিছু হয়নি, কিন্তু আমি যখন তোমার জন্য ওষুধ নিতে যাব তখন সেই গাছের পেছন থেকে একটা ছেলে বেরিয়ে এসেছিল। কি বলছিস? তোকে কিছু বলেছে? হ্যাঁ, ছেলেটা কিভাবে যেন আমার নাম জানে, আবার বলে দিল যে আমি কোন বাড়িতে থাকি। কি বলছিস? ছেলেটাকে তুই চিনিস? ছেলেটাকে তো আমি চিনি না, কিন্তু ছেলেটা বলল ছেলেটার নাম কাইফ, সে এখানেই থাকে। কাইফ নামের কোনো ছেলেকে তো আমরা চিনি না, হয়তোবা তোকে একা পেয়ে তোর সাথে মজা করেছে। তুই বড় হচ্ছিস, তোকে নিয়ে আমার কত চিন্তা। আমারই ভুল হয়েছে তোকে একা একা যেতে দেওয়া। আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, ছেলেটাকে তো ওরকম খারাপ মনে হলো না, ভালোই দেখতে। ঠিক আছে, আমি কালকে তোর বাবাকে সেখানে পাঠিয়ে জিজ্ঞেস করবো ছেলেটাকে। রাতে ঘুমানোর সময় বারবার ছেলেটার কথাই মনে পড়ছে। ছেলেটার চাউনি কেমন যেন একটা মায়াবী রহস্যময়। সে কি করে জানলো যে আমার মা আমাকে ওষুধ কিনতে পাঠিয়েছে? এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বলতে পারবো না। সকালে উঠে মায়ের কপালে হাত দিয়ে দেখলাম জ্বর একদম সেরে গেছে। মা, বাবা কোথায়? সকালবেলায় তো তোর বাবার আসার কথা ছিল, কিন্তু আসেনি, হয়তোবা কাজের চাপ বেশি পড়ে গেছে। আন্টি ইনায়া কোথায়? ও তো ঘরেই আছে, যাও ওর সাথে দেখা করে এসো। কি রে ইনায়া, কালকে না তোর আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, গেলি না যে? কি করে যাব বল, কালকে মায়ের অনেক জ্বর এসেছিল, আর বাবাও বাড়িতে নেই, তাই আমাকে একা একা ওষুধ কিনতে যেতে হয়েছে। কি বলিস? আন্টির এত শরীর খারাপ, আমাকে সাথে করে নিয়ে গেলেই তো পারত। আচ্ছা রূপা, তুই কি কাইফ নামের কোনো ছেলেকে চিনিস? কাইফ? এটা আবার কে? আরে কবরস্থানের পাশে যে একটা বটগাছ আছে না, সেখানকারই কোনো এক বাড়িতে থাকে। কি বলিস? সেখানে তো আমার খালামণিদের বাড়ি, আমি তো খালামণির বাড়িতে প্রায় যাওয়া আসা করি, কখনো তো এই নামের কাউকে দেখলাম না। তাহলে যে সে বলল সে ওখানে থাকে। ইনায়া, তোর সাথে কেউ মজা করেছে। যাই বলিস না কেন, আমার কেমন যেন ঘটকা লাগছে। ঘটকা লাগছে কেন? ছেলেটা কি করে জানলো যে আমি ওষুধ কিনতে যাচ্ছি? মনে হচ্ছে ছেলেটা তোকে ফলো করেছে, কিন্তু আমি তো। তোর বাদ দে তো। জানিস টুম্পাদের গাছে আম ধরেছে, টুম্পা বলেছে তোকে নিয়ে যেতে। মা, আমরা দুজন টুম্পাদের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবি। টুম্পাদের বাড়িতে গিয়ে আম খেতে খেতে আড্ডা দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আরে মা তো আমাকে বলেছিল সন্ধ্যার আগে বাড়িতে আসতে, মা আমাকে নির্ঘাত মেরেই ফেলবে। তোরা থাক, আমি গেলাম। ইনায়া, তুই কি যেতে পারবি নাকি আমি তোকে এগিয়ে দিয়ে আসবো? আরে চিন্তা নেই, আমি যেতে পারবো। টুম্পাদের বাড়ি থেকে বের হওয়ার পর বারবার ইচ্ছে করছে সেই বটগাছের সামনে যেতে। ছেলেটাকে দেখতে পেলে জিজ্ঞেস করবো সে কি করে জানলো যে আমি ওষুধ কিনতে যাচ্ছি। ছোট থেকে আমি এরকমই, কোনো কিছু শুনলে গবেষণা করে সেই অবধি না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি হয় না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বটগাছের সামনে। বটগাছের সামনের ওর বাড়িতে উকি দিতে লাগলাম, কিন্তু ছেলেটাকে আর দেখতে পেলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন ছেলেটাকে পেলাম না, তখন ভাবলাম যে ধুর, বাড়িতে চলে যাই। সেখান থেকে চলে যাব, ঠিক অমনি পেছন থেকে কেউ বলে উঠলো, ইনায়া, তুমি কি আমাকে খুঁজছিলে? আপনি কোথায়? ওপরে তাকিয়ে দেখো, আমি ওপরে আছি। আমি তখন বটগাছের নিচে দাঁড়ানো। ওপরে তাকিয়ে দেখি ছেলেটি বটগাছে বসে আছে, এমনিতে সাদা পাঞ্জাবি পরা, তার উপর তার গা থেকে আলো বের হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে পারছিলাম না। তখনই সে এক বিদঘুটে হাসি দিয়ে নিচে নেমে এলো। ভয়ে আমার বুকটা থরথর করে কাঁপছে। আমি কার সাথে কথা বলতে এসেছি? সে তো মানুষ না। কি হয়েছে ইনায়া, চোখ বন্ধ করে রেখেছো কেন? তুমি তো আমার সাথেই কথা বলতে এসেছিলে। তাকিয়ে দেখলাম সে একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। চোখটা বন্ধও করতে পারলাম না।
সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার জীবনে আমি এত ভয় কখনোই পাইনি। তোমরা কমেন্ট করে জানাবে ইনায়ের জায়গায় যদি তোমরা থাকতে তাহলে তোমরা কি করতে। এরকম একটা সিচুয়েশনে গল্পে ফিরে যাচ্ছি। চোখ খুলে তাকিয়ে দেখলাম আমি আমার ঘরে, আমার পাশে মা বসে আছে, মাথায় পানি পট্টি দিচ্ছে। চোখ খুলে তাকানোর সাথে সাথে মা আমাকে বলল, ইনায়ের বাবা, ইনায়ের জ্ঞান ফিরেছে। আমি উঠে বসলাম, মাকে বললাম, কি হয়েছে আমার, আর আমি এখানে কি করছি? তুই বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলি, তোর বাবা আসার পথে তোকে পেয়েছে, আর এইদিকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। তোকে খুঁজতে না পেয়ে আমি তোর বান্ধবীর বাসাও গিয়েছিলাম, তারা বলল তুই অনেক আগেই চলে গিয়েছিলি। তাহলে তুই বটগাছে কি করতে গিয়েছিলি? কি জানি কি করতে গিয়েছিলাম, কিছুই তো মনে পড়ছে না। ইনায়ের মা, ওকে এত চাপ দিও না, ও পরে সুস্থ হলে সবকিছু বলবে। সেই রাতে আমার প্রচন্ড জ্বর আসে, এতই জ্বর আসে যে আমি আবল তাবল বলছিলাম। সারা রাত মা আমার পাশেই ছিল, আমার সাথেই ঘুমিয়েছে। সকালবেলা আমার জ্বরটা সেরে গেল। দেখি জ্বর আছে কিনা, না, একদম জ্বর চলে গেছে। এখন বলতো ইনায়া, কাল রাতে কি হয়েছিল তোর সাথে? তুই কেন সে বটগাছের সামনে পড়েছিলি? কিছুই হয়নি মা, তুমি আমাকে নিয়ে অযথা চিন্তা করো না। বিকেলে রূপা আর টুম্পা আমাদের বাড়িতে আসে আমাকে দেখার জন্য। কিরে ইনু, তুই তো কালকে আমাদের বাড়ি থেকে বের হলি, তাহলে তুই ওই বটগাছে কি করতে গিয়েছিলি? মনে হচ্ছে ওই কাইফ নামের ছেলেটাকেই খুঁজিতে গিয়েছিল। তা তুই কি ওই ছেলেকে পেয়েছিলি? হ্যাঁ পেয়েছিলাম, কিন্তু একটা কথা শুনলে তোর অবাক হয়ে যাবি। কি কথা? এটাই যে সে ছেলেটা কোনো মানুষ না। মানে কি বলছিস তুই এইসব? ইনায়া, তুই যে ছোটবেলা থেকে একজন গোয়েন্দা সংস্থায় কাজ করে, সেই ছেলেটাকে জানে? এই বলে ওরা দুই বান্ধবী হাসতে লাগলো। হাসছিস? বেশি করে হেসে নে, কিন্তু দেখিস একদিন এই ছেলের বউ হয়ে দেখিয়ে দিব তোদেরকে। এরপর ওরা চলে যায়। সন্ধ্যার দিকে আমি মাকে গিয়ে বললাম, মা আমি একটু টুম্পার বাড়িতে যাচ্ছি। এই সন্ধ্যাবেলা টুম্পার বাড়িতে যাওয়ার দরকার কি? টুম্পার কাছে আমার বাংলা বই আছে, আর আমার পরীক্ষা না, আমি পড়বো কিভাবে? তো এটা এখনই মনে পড়ার দরকার ছিল, আগে আগে গিয়ে নিয়ে আসতে পারলি না? দাঁড়া, আমিও যাবো তোর সাথে। আরে টুম্পাদের বাড়ি এখান থেকে এখানে, তুমি আমার সাথে যাবে? ওর মা কি বলবে? এমনিতে রূপার মা সেই দিন ওদের বাড়িতে গিয়েছিল দেখে টুম্পার মা মুখ ভার করে রেখেছিল। কালকেও টুম্পার মায়ের সাথে আমার দেখা হয়েছিল, কই আমাকে তো কিছু বললো না। আরে তোমার মুখের সামনে কি কিছু বলবে নাকি? বলে তো আমাদের সামনে, আর সেগুলো শুনতে আমাদেরই খারাপ লাগে। তুমি থাকো, বাংলা বইটা নিয়ে চলে আসবো। এরপর মাকে উল্টাপাল্টা বুঝ দিয়ে আমি চলে গেলাম আবারও সেই বটগাছের দিকে। কাইফ, আপনি কি আছেন এখানে? কাইফ, আমার সামনে আসুন। অনেকক্ষণ ডাকাডাকির পর যখন কেউ আসলো না, তখন আমি ভাবলাম যে বাড়িতে চলে যাই। মনে হলো বাড়িতে যাওয়ার আগে আরেকটা বার ডাক দেওয়া উচিত। কাইফ, আমি চলে যাচ্ছি, আর জীবনও আসবো না, ভালো থাকবেন। উফ, সমস্যা কি আপনার? আপনি চলে যাচ্ছিলেন তো ভালোই, আবার কেন পিছন ফিরে ডাকতে হলো? অযথা আমার ঘুমটা ভেঙে দিলেন। বটগাছের উপরে তাকিয়ে দেখলাম সে ডালের ওপর ঘুমাচ্ছে, কিন্তু একটু আগেও আমি বটগাছে ভালো করে তাকিয়েছিলাম, কেউ ছিল না সেখানে। হঠাৎ করে সে কোথা থেকে আসলো কে জানে। কি সমস্যা আপনার? আপনাকে এতবার করে ডাকছি, আপনার কি ভাব বেড়ে গেছে? তখন সে এক লাফে ঘুমন্ত চোখে আমার সামনে এসে বলল, কালকে তোমাকে এত ভয় দেখিয়েছি, জ্বর পর্যন্ত চলে এসেছিল, তারপরও কি মনে করে আসলে? তোমাকে দেখে প্রথমে ভেবেছিলাম তুমি খুব ভীতু একটা মেয়ে, তাই তোমার পিছু নিয়েছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য, কিন্তু এখন দেখছি প্রত্যেক দিন তুমি আমার ঘরের নিচে এসে দাঁড়িয়ে থাকো। কি এটা আপনার ঘর? সামনের তাল গাছে আমার বন্ধু থাকে, ওটা ওর ঘর। ইস, ভালোই তো গাছগুলো দখল করে নিয়েছেন আপনারা। তাই বাড়ির মালিক জানে যে আপনি ওনাদের কাছে থাকেন? মাসে মাসে ভাড়া দেন নাকি যে কিছু বলে না? এই মেয়ে, তুমি কি পাগল? এই গাছের মালিক যদি আমাকে দেখে তাহলে তো অজ্ঞান হয়ে মরেই যাবে। সে আবার আমার থেকে ভাড়া নিতে আসবে কোন দুঃখে? তাও ঠিক, কিন্তু ওঝা তো আর অজ্ঞান হবে না। কালকে একটা ওঝা এনে আপনাকে ঘর ছাড়া করছি আমি, দাঁড়ান। এই মেয়ে, তোমার সমস্যা কি? কি চাও তুমি? আমি চাই আপনার বউ হতে। কি বলে পাগল মেয়ে? আমার অলরেডি বিয়ে করা আছে 10টা, আর 10টা ঘরে আমার 100টা বাচ্চা আছে। 10টা বউ এবং 100টা বাচ্চার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আহারে, 10টা বউকে সময় দিতে পারেন আপনি? কি আর করব, বিয়ে তো করেছি, তাই 10 জনকে সময় দিতে হয়। যখন আমার 2 বছর বয়স তখন আমার প্রথম বিয়ে হয়। 2 বছরের প্রথম বিয়ে? তা এখন আপনার বয়স কত? বেশি না, আমি মাত্র 451 বছরে পা দিয়েছি। কি বলেন আপনি? 451 বছর? তাহলে তো আপনি একজন বুড়ো লোক। হ্যাঁ, বুড়ো হয়ে গেছি বিয়ে করতে করতে। ও ঠিক আছে, আমি তাহলে বাসায় চলে যাই, আর আসবো না এখানে। হ্যাঁ তাই করো, বাসায় চলে যাও। ঠিক আছে দাদু, নিজের খেয়াল রাখবেন, আর মাঝে মাঝে আমি আপনাকে দেখতে আসবো। এই মেয়ে, তুমি আমাকে দাদু বললে কেন? আপনি একজন বয়স্ক লোক, আপনাকে দাদু বলবো না তো কি বলবো? আমি মোটেও বুড়ো লোক না। সে কি, একটু আগেই তো আপনি বললেন। ওটা আমি মজা করেছি। তার মানে আপনি যে 10টা বিয়ের কথা বললেন সেটাও কি মজা ছিল? অবশ্যই, আমি যাচ্ছিলাম তুমি আমার পিছে ছেড়ে দাও, কিন্তু তুমি যখন আমাকে দাদু বলেছো তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। এইবার তাহলে লাইনে এসেছেন, আপনার মুখ থেকে সত্য কথা
কথাগুলো বের করার জন্যই তো আমি আপনাকে দাদু বলেছি। এত কথা বাদ দেন, আমাকে বিয়ে করবেন কবে সেটা বলেন। এই মেয়ে, তুমি কি পাগল? তোমার মাথায় সমস্যা আছে? এতবার করে বলছি, বুঝতে পারছো না? এতক্ষণে বুঝতে পেরেছো যে আমি জিন, তাহলে কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ? কেননা দাদুর মুখে এত জিনের গল্প শুনেছি যে জিনের প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে। সেই ছোটবেলায় ঠিক করেছিলাম বিয়ে করলে আমি জিনকেই বিয়ে করব। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি একটা 4 ফুট 2 ইঞ্চির মেয়ে, আর আমার উচ্চতা কত জানো? না, জানতে চাই না। আপনি কবে বিয়ে করবেন সেটা জানতে চাই। ঠিক আছে, পেছনে তাকিয়ে দেখো, তোমার বাবা দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই, আবারও সামনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। মানে এই কাইফের বাচ্চা আমাকে ধোকা দিয়েছে। কাইফ বাবু সোনা চান্দু, তোমাকে একদিন না একদিন আমি বিয়ে করেই ছাড়বো, দেখে নিও। ঠিক তখনই অদৃশ্য ভাবে কেউ বলে উঠলো, আমাকে বিয়ের কথা ভুলে যাবে, তোমার বাসায় যাও, তোমার মা তোমার জন্য রামদাও নিয়ে বসে আছে। হাই হাই রে, আমার মা আমাকে বলেছিল তাড়াতাড়ি যেতে, আমি মিথ্যে কথা বলে এসেছিলাম। এখন যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যাও, আমি এই বাসা এখনই ছেড়ে দিচ্ছি, অন্য একটা বাসা চলে যাচ্ছি। এখান থেকে চলে যাওয়ার পর অন্য একটা জিন এই বট গাছে থাকবে, তুমি বরং তাকেই বিয়ে করো, কেমন? এরপর আমি সেখান থেকে চলে আসি। কি রে, তুই বই আনতে গিয়েছিলি নাকি কোথায় গিয়েছিলি, সত্যি করে বলতো? আরে ওদের বাসায় গিয়েছিলাম, যাওয়ার পর দেখলাম যে ওর বাসায় নেই, তালা মারা ঘর, তাই আমি এমনি একটু বাতাস খেতে গিয়েছিলাম। এরপর আমার মা কান টেনে বলল, আমাকে মিথ্যে কথা বলছিস, কোথায় গিয়েছিলে সত্যি করে বল। যাই হোক, এরপর মাকে উল্টাপাল্টা বুঝি দিয়ে ঘরের ভেতর ঢুকে গেলাম। আমার খালামণি অসুস্থ থাকার কারণে পরের দিন আমার মা খালামণিকে দেখতে যায়। সেই সুযোগটা কাজে লাগিয়ে আবারও আমি সন্ধ্যার দিকে সেই বটগাছের দিকে গেলাম। কাইফ, আপনি কোথায়? আমি এসে গেছি। কে আপনি? আপনি কে? কাইফের গলা তো মনে হচ্ছে না। আমার নাম রিয়াদ, আমি কাইফের বন্ধু। কাইফ কোন গাছে বাসা বেঁধেছে বলতে পারেন? আগে বলেন আপনি কাইফের কি হন? আমি ওর বিবাহিতা বউ। কি বলেন এসব আবল তাবল কথা? আমি ওর ছোটবেলার বন্ধু। ও বিয়ে করেছে, তাও আবার মানুষ জাতিকে? বেটা বললেও না, মিষ্টি তো দূরের কথা। এত কথা আমি শুনতে চাচ্ছি না। কাইফ কোথায় আছে সেটা একটু বলে দিন, তাহলে আমার অনেক উপকার হয়। দুবারই পরে যে গাব গাছটা আছে সেখানেও বাসা বেঁধেছে। কাইফ, কাইফ, আপনি কি এখানে আছেন? থাকলে অবশ্যই সাড়া দিবেন। উফ, এই মেয়েটা দেখছি আমার পিছুই ছাড়বে না। এই মেয়ে, তুমি আমার বাসার ঠিকানা পেলে কোত্থেকে? ছোটবেলায় মায়ের পিটুনির ভয়ে আমি এই দুনিয়াতে এসে কোথাও না কোথাও লুকিয়ে থাকতাম, কিন্তু আমার মা কোনো না কোনো ভাবে আমাকে ঠিক বের করে ফেলতো। আমার মা তো জিন, তাই সে পেয়ে যেত। কিন্তু আজ এত বছর পার হয়েও আমি এক মানুষের হাত থেকে বাঁচতে পারছি না। এর থেকে কষ্টদায়ক আর কি হতে পারে? কি হয়েছে? কি জন্য আমাকে ডাকছিলে বলো? বিয়ে করবেন কবে সেটা বলার জন্য। এই মেয়ে, তুমি কি পাগল? তোমাকে এতবার করে বলছি, তুমি কি বুঝতে পারছো না? কি রে বেটা কাইফ, তুই বিয়ে করলে আমাদেরকে বললিও না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি আমাদের ভাবি? জি ভাইয়া, আপনাদের দোয়াতে আমি এখন আপনাদের ভাবি, মানে কাইফের বউ। মানে কিসের বউ? রিয়াদ, ভুলেও তুই এই মেয়েটার কথা বিশ্বাস করবি না। এই মেয়েটার মাথায় সমস্যা আছে। আজ কয়েকটা দিন ধরে সে আমাকে বিরক্ত করছে। থাম দোস্ত, তুই আর কথা বলিস না। তোর থেকে এটা আশা করিনি। বিয়ে করেছিস, একটা মিষ্টি পর্যন্ত খাওয়াতে পারলি না? তুই আবার কেমন বন্ধু রে? রিয়াদ, তুই আমাকে ভুল বুঝছিস, তুই ওর কথা বিশ্বাস করিস না। ভাইয়া, আপনাকে আরো একটা কথা বলার ছিল। কি কথা বলেন না ভাবি? সেটা হলো আমি কাইফের বাচ্চার মা হতে চলেছি। নাউজুবিল্লাহ, এমন মিথ্যা কথা বলতে তোমার এক ফোঁটাও ভয় লাগলো না? দোস্ত কাইফ, তার মানে আমি চাচ্চু হতে চলেছি? এত বড় একটা বিষয় আর তুই আমাকে জানাসনি? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে তোর পরিবারকে জানিয়ে আসছি। চর খাবি রিয়াদ? এইসব কিছুই না, এই মেয়েটা শুধু শুধু আমাকে ফাঁসাচ্ছে। তুই আমার ছোট্টবেলার বন্ধু, তুই জানিস না মেয়েদেরকে আমি দু চোখে দেখতে পারি না? তাহলে এই মেয়ের কথা তুই কিভাবে বিশ্বাস করতে পারছিস? আচ্ছা ভাবি, আপনি যে এত কথা বলছেন তা সত্যি কিনা কিভাবে বুঝবো? সত্যি কিনা সেটা বলতে পারবো না, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। দেখেছিস দোস্ত, আমি কি বলেছিলাম? এই মেয়েটার মাথায় সমস্যা আছে। এখন নিজের কথায় নিজে ফেসে গেছে। তুই বুঝতে পারছিস না আমার এত বছরের ঘরটা আমি কি জন্য ছেড়ে দিলাম? শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটা আমাকে এত বেশি অশান্তি করে রেখেছে যে কি বলবো। ভাই, আমার মাথা ঘুরছে, আমি আর এখানে থাকতে পারছি না। তোরা কথা বল, আমি গেলাম। রিয়াদ দোস্ত, তুই আমাকে এই পাগলের সাথে একা রেখে যাস না। এই মেয়েটার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। কাইফ, আমাকে নিয়ে ঘুরতে চলো না। ঘুরতে যাবে? ঠিক আছে চলো, তোমাকে আজকে এমন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব যে কাঁদতে কাঁদতে মরে যাবে। তাই নাকি? কি এমন জায়গা আছে যে আমি কাঁদতে কাঁদতে মরে যাব? আমিও গিয়ে দেখবো। ঠিক আছে, চোখ বন্ধ করো। ঠিক আছে, করলাম। এবার চোখ খুলো, দেখো তো কোথায় এসে পড়েছো। ও বাবারে, এটা কোন জায়গা? এত অন্ধকার কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। ইস, এই বাজে দুর্গন্ধ আসছে কোত্থেকে? কি বলছো? আমরা তো ঘুরতে এসেছি। বমি আসছে আমার। এটা কোথায় সত্যি করে বলেন তো? এটা হচ্ছে ড্রেনের ভেতর। এই, আপনি এত খারাপ কেন? এই নর্দমার মধ্যে কেউ ঘুরতে যায় নাকি? আমি এখন বমি করে অজ্ঞানী হয়ে যাব। আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, বমি করো না যেন। তোমার মতো এরকম একটা জলহস্তি অজ্ঞান হয়ে গেলে আমি সেখান থেকে বের করবো কিভাবে? ইনায়া, এই ইনায়া, চোখ খুলো। আরে বাবা, মরে গেলে নাকি? মরে গেলে তো আমি বিপদে পড়ে যাব। আমি কোথায়?
চিন্তা নেই, তুমি এখন আর ড্রেনের ভেতর নেই, তোমাকে আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। তখন আমি তার বুকে একটা ঘুষি মেরে বললাম, আপনার মতো এরকম পাগল জিন আমি জীবনও দেখিনি। এরকম একটা মেয়েকে এত খারাপ একটা জায়গা নিয়ে গেলেন কি করে? আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আমার কি দোষ? তুমিই তো বলেছিলে ঘুরতে যাবে, আমি তোমাকে বলেছিলাম সেখানে গেলে তুমি পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে, তারপরও তুমি বলেছো যে তুমি সেখানেই যেতে চাও। যাই হোক, এখন কয়টা বাজে? রাত 1টা বাজে। সর্বনাশ হয়ে গেছে, মা আমাকে আজকে মেরেই ফেলবে। এতক্ষণে তো ভেবেই নিয়েছে আমি কোনো ছেলের হাত ধরে পালিয়েছি। ঠিকই তো আছে, তুমি তোমার মায়ের একটু গণধোলাই খাও, তাহলে যদি তোমার একটু বুদ্ধিশুদ্ধি হয় আর আমিও যদি একটু শান্তিতে থাকতে পারি। এগুলো কি বলছেন কাইফ? আপনার স্ত্রী বিপদে পড়েছে আর আপনার মুখে এইসব কথা? এই কিসের স্ত্রী? বারবার স্ত্রী স্ত্রী কেন করো? তোমার মতো এত পাগল মেয়েকে আমি বিয়ে করব না। তাহলে কাকে বিয়ে করবেন আপনি? তুমি হয়তো জানো না যে আমার জন্য পরীদের লাইন লেগে থাকে, তারপরেও আমি কাউকেই পাত্তা দেই না। আর তুমি হয়তো জানো যে পরীরা কত সুন্দর হয়, তোমার থেকেও 1000 গুণ সুন্দর। চরিত্রহীনের মতো কথা বলবেন না, আপনার চোখের জন্য আমি সুন্দরী হই। যাই হোক, আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে আসুন। এত রাতে আমার একা একা যেতে ভয় করে। ইস, তোমার মতো মেয়েদের ঢং দেখে আর বাঁচি না। জিনের সাথে প্রেম করার জন্য বট গাছের নিচে দাঁড়িয়েছিলে, যেই শুনেছো আমি গাব গাছে এসেছি, এখন আবার গাব গাছে এসে দাঁড়িয়ে আছো। আবার একা একা যেতে নাকি বেশি ভয় করছে। তোমার ঢং দেখে আর বাঁচি না, আমার খুব ভয় করছে। আমাকে প্লিজ বাসায় দিয়ে আসুন, আমার মা আমাকে মেরেই ফেলবে। মনে হচ্ছে এতক্ষণে মাইকে অ্যালার্ন করে দিয়েছে আমার নিখোঁজ হওয়ার খবরটা। পারবো না, তুমি একা একাই যাও। ঠিক আছে, আপনাকে আর বলবো না। সামনে যেতে যেতে দেখলাম বকাটে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে একা দেখে তারা বলল, অয় মামা দেখ, মাইয়ারা কিন্তু সেই। আমি জোরে জোরে হাঁটতে লাগলাম, তারা আমার পিছু নিচ্ছে। আমার ভয়ে বুক থরথর করে কাঁপছে। মনে মনে বলতে লাগলাম, কাইফ আমাকে বাঁচান এসে। কিছুক্ষণ পরে দেখলাম তারা কেউ আমার পিছনে আর নেই। পেছনে তাকিয়ে দেখি তারা সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং সেখান থেকে বেরিয়ে আসলো কাইফ। ও মাই সুপার হিরো, আপনি এসেছেন আমাকে বাঁচানোর জন্য। ডোন্ট ওয়ারি নায়া বেবি, আমি চলে এসেছি। ওহ, আমি সবসময় চাচ্ছিলাম যে আমার জীবনে এরকমই একটা সুপার হিরো জিন আসুক। এখন আর চিন্তা নেই, চলো আমি তোমার পিছন পেছনই যাচ্ছি। তোমার মা দেখি তোমার জন্য কি নিয়ে বসে আছে। আপনি ভয় দেখাবেন না, আমার খুব ভয় করছে। বাড়িতে গিয়ে দেখলাম মা উঠোনে মাথায় হাত দিয়ে বসে আছে, বাবাও। আমার মা বিলাপ দিয়ে বলছে, ওগো আমার মেয়েটা কার সাথে যেন পালিয়েছে গো। কিছুদিন ধরে একা একা কোথায় যেন যাচ্ছিল, আমি খবরই নিতে পারিনি। তোর যদি কোনো ছেলেকে ভালো লাগতো আমাকে বলতি, আমি তোকে বিয়ে দিয়ে দিতাম। পালিয়ে যাওয়ার কি দরকার ছিল? মা আর কাঁদতে হবে না, দেখো আমি এসে গেছি। মুখ পড়ি, তুই এখন এসেছিস আমাদের মান সম্মান ডুবিয়ে? কেন, আমি আবার কি করলাম যে তোমাদের মান সম্মান ডুবে গেল? কোথায় ছিলি তুই? এত রাতে কোথা থেকে আসলি? হঠাৎ করে মা বাবা শান্ত হয়ে গেল। তারা হাসি মুখে আমাকে বলল, ঘরে যেয়ে বস, আমি তোর পছন্দের রান্না করেছি। কাইফ জিন তার পাওয়ার দিয়ে আমার মা বাবার রাগ শান্ত করে দিয়েছে। মা বাবার মুখে এত হাসি দেখে আমি অবাক হয়ে গেলাম। কি ব্যাপার কাইফ, এটা আপনি কি করে করলেন? এটা হচ্ছে আমার পাওয়ার। বেশি কথা বলো না মেয়ে, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? নিয়ে আবার কি বলেন? বউ বউ না বললে আমাদের বাড়িতে যেতে পারবেন না। হ্যাঁ, আমি তোমাকে বউ বলবো আর তুমি আমার গলায় ঝুলে পড়বে, তাই তো? অত সোজা না। ঠিক আছে, আজকে না বলুন, একদিন না একদিন তো আমি আপনার বউ হবই। যাই হোক, আমাদের ঘরে আসো। বাবা, এটা তোমার রুম? এত নোংরা। আরে আজকে আমি বাসায় ছিলাম না তো, হয়তো মার আগের মাথায় সবকিছু উলটপালট করে রেখেছে। এমনিতে কিন্তু আমি অনেক গোছালো। তা তো দেখেই বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে এত ধুলা কেন? আসলে আমি একটু অসুস্থ ছিলাম তো, তাই আর কি পরিষ্কার করা হয়নি, কিন্তু আমি করে ফেলবো, সমস্যা নেই। না না, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি থাকতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও। কি বলেন? আমার রুম আর আমি বাইরে বের হয়ে যাবো? আরে যেই দেখো না, আমি বললে চলে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। কিছুক্ষণ পর কাইফ জিন বলল, হয়েছে, এবার ভেতরে আসো। ওরে বাবা, এটা কার রুম? আমার রুম তো দেখে মনে হচ্ছে না। এত পরিষ্কার, আর রুমের ভেতর নতুন নতুন এত কিছু। বিছানার চাদর আর পর্দাটা তো খুব সুন্দর, একদম মানিয়েছে। ওই রুম থেকে মা আমার রুমে এসে বলল, ওরে বাবা, ঘরের মধ্যে এত জিনিস কোত্থেকে আসলো? ঘরটা এত পরিষ্কার হলো কিভাবে? তুই করেছিস দেখে তো মনে হচ্ছে না, কারণ তুই তো 1 নম্বরের কামচোর। আরে মা, আমি করতে যাবো কেন? এগুলো সব করেছে তোমার মেয়ের জামাই। কি বললি? আরে মজা করছি, এই কাজগুলো আমি ছাড়া আর কি করবে? তুমি কি আর কাউকে দেখতে পাচ্ছ না? তো তোকেই তো দেখতে পাচ্ছি শুধু। ঠিক আছে, তাহলে তুমি তোমার রুমে যাও। কি করে করলেন আপনি এত কিছু? আমার তো দেখেই অবাক লাগছে। এগুলো হচ্ছে আমার পাওয়ার। তোমার বাড়িতে প্রথম এলাম, আমাকে কিছু খেতে দিবে না? আজকে তো মা মুরগি রান্না করেছে, মুরগির গোস্ত খেয়ে আমার জন্য হাড়গুলো নিয়ে এসো। ছি, আপনি মুরগি থাকতে হাড় কেন খাবেন? পাগল মেয়ে, তুমি জানো না জিনরা যে হাড় খায়? কিন্তু আমাদের বাড়িতে মুরগির গোস্ত খাওয়ার পর হাড়গুলো তো আমাদের বাড়ির কুকুরকে খেতে দেই। ব্যাস, আর লাগবে না। অনেক অপমান সহ্য করেছি তোমাদের বাড়িতে এসে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। না 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 না, আপনি যাবেন না। আমি তো মজা করছিলাম, আমি এক্ষুনি আপনার জন্য মুরগির হাড় নিয়ে আসছি। এই দেখুন কতগুলো হাড় নিয়ে এসেছি, হবে তো আপনার? দেখি খেয়ে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। তোমার বাড়িতে এসে আমি পেট ভরে খেয়েছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইনায়া। ধন্যবাদ দিলে হবে না, তাহলে কি চাও তুমি? আমি চাই আপনি আমাকে বিয়ে করুন, আমি আমার বান্ধবী
বান্ধবীদের কাছে অনেক বড় মুখ করে বলে এসেছি যে জিনকে বিয়ে করব। তোমার মাথায় সমস্যা আছে সেটা আমি আগে থেকেই জানি, তাই আমি আর কিছু বলতে চাচ্ছি না। এমন কথা বারবার কেন বলেন? আপনি কি আমাকে পছন্দ করেন না নাকি? না, করি না। তোমাকে তো আমি একটা পাগল মেয়ে ভাবি। ঠিক আছে, আপনার আমাকে পছন্দ করতে হবে না। আমি কালকের মধ্যে কারোর সাথে প্রেম করব, তখন আপনি দেখবেন কেমন লাগে। এবার তাহলে তোমার মাথায় একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। তুমি মানুষের সাথেই প্রেম করো, জিনের সাথে প্রেম করতে এসো না, বুঝেছো? কি ব্যাপার, কি ভাবছো? আমি ভাবছি যে আমি প্রেম করব, কার সাথে প্রেম করব? কাউকে তো চিনি না। এখন কি তোমার জন্য আমাকে ছেলে খুঁজে দিতে হবে? কি বলছেন? আপনি আমার জন্য ছেলে খুঁজে দিবেন? তাহলে তো ভালোই হয়। কবে ছেলে খুঁজে দিবেন বলেন না? এর আগের বার আমি একটা মহিলাকে ধরেছিলাম, সেই মহিলার ছেলেটাও অনেক ভালো। তুমি চাইলে তার সাথে প্রেম করতে পারো। রহিমা, তোর মাইয়াটা বড় হইতাছে, ওর দিকে একটু চোখ দে। মাইয়া খালি বড় হইলেই হইব, বিয়া শাদী দেওয়া লাগবো না? কি আর কমু, আমার মাইয়া আমার কথাই শুনে না। আমগো মেম্বরের পোলাডারে দেখছোস কত সুন্দর, বিদেশ থেকে আইছে। কালকে তোর মাইয়াডারে দেখা পছন্দ করছে, ওর মায়ে আমারে এটা কয়ে তোর বাড়িতে পাঠাইছে। কি কইতাছো রবিনা আপা? আমার মাইয়ার এত বড় কপাল। তোর মাইয়ার ভাগ্য ভালো যে মেম্বরের পোলার নজর তোর মাইয়ার দিকে পড়ছে। ইনায়া, কই তুই? কি হয়েছে মা, ডাকছো কেন? তাড়াতাড়ি উঠ, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। সম্বন্ধ? কিসের সম্বন্ধ? বিয়ের সম্বন্ধ। কি বলো, বিয়ের সম্বন্ধ? তার মানে কাইফ এত তাড়াতাড়ি ওর মা বাবাকে রাজি করে আমার বাড়িতে নিয়ে আসছে? কাইফটা আবার কে? তুমি বলো না কে আসছে আমাকে দেখতে? আরে মেম্বরের ছেলে আসছে তো বিদেশ থেকে, সে নাকি কালকে তোকে দেখেছে, এরপর থেকেই তোকে পছন্দ করে ফেলেছে। এখন ওরাই আসবে তোকে দেখতে। সর্বনাশ, এ হতে পারে না। মেম্বরের ছেলের বয়স কত তুমি জানো? কত? 29-30 বছর তো হবে। ওইরকম একটা বয়স্ক লোককে আমি বিয়ে করব? ওই বয়স আর বয়স না, বেশি বুঝিস না। ওইটা কোনো বয়স হলো? তোর বাবাকে দেখেছিস? আমার থেকে 15 বছরের বড়। যখন আমার 15 বছর বয়স ছিল তখন তোর বাবার 30 বছর বয়স ছিল। মা, তুমি বিয়েটা ভেঙে দাও, আমি বিয়ে করতে পারবো না। কেন? এই কথা কেন বলছিস? আমি অন্য কাউকে ভালোবাসি। কি? কাকে ভালোবাসিস? সেটা আমি বলতে পারবো না এখন। মানে কি? আমাকে একটু ভালো করে বলতো। তুই আমার নাম ডোবানোর জন্য বসে আছিস? মেম্বরের ছেলে তোকে দেখতে আসবে, এটাই ফাইনাল। আমি আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তারা দেখতে আসার আগে আমি একটু আমার বান্ধবীর বাড়িতে যেতে চাই। তোর সব বান্ধবী তো তোর কাছেই চলে আসবে, শুধু শুধু ওদের বাড়িতে গিয়ে কি করবি? না মা, আমার একটা কাজ আছে, তুমি আর না করো না। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, যা। কাইফ, আপনি কি আছেন? কি হয়েছে, আবার এসেছো তুমি? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আরে আপনি মজা করেন না তো, আমি অনেক সমস্যার মধ্যে আছি। কি বলো ইনায়া? আমার কাছে তো তোমার নিজেকেই একটা সমস্যা মনে হয়। উফ, মজা করবেন না তো, আমার কথা আগে শুনুন। ঠিক আছে বলো, শুনছি। মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে মেম্বরের ছেলের সাথে। বিয়ে? ভালো তো, আমাকে মিষ্টি খাওয়াবে কিন্তু। একটা থাপ্পড় মারবো। আমার বিয়ে হচ্ছে আর আমি আপনাকে মিষ্টি খাওয়াবো? আপনি আমাকে পালিয়ে নিয়ে কোথায় যাবেন সেটা বলেন। তোমাকে আমি পালিয়ে নিয়ে যাবো কেন? তোমার বিয়ে হচ্ছে, এটা তো আরো আনন্দের কথা। তোমার বিয়েতে কিন্তু আমি অবশ্যই আসবো। কি উপহার চাও বলো আমাকে? ধুর, আপনি সবসময় এরকমটাই করেন। ঠিক আছে, আপনার কোনো সাহায্য লাগবে না। আমার বিয়ে হয়ে গেলে তখন আপনি বুঝবেন। আরে রাগ করেছো? রাগ করো না, সব ঠিক হয়ে যাবে। যাও, কিচ্ছু ঠিক হবে না। আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে আমি কি করে থাকবো? কেন? কেন আপনি বুঝেন না? কি বুঝবো, আমাকে বুঝিয়ে বলো তো। কারণ আমি যে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার লজ্জা করছে না? মেয়ে হয়ে ছেলেকে প্রপোজ করছো? লজ্জা কিসের? ভালোবাসার কথাই তো বলেছি, চুরি ডাকাতির কথা তো আর বলিনি। বাসায় যাও তুমি এখন, পাগল কোথাকার। ঠিক আছে, আপনি কিন্তু অবশ্যই এসে বিয়েটা ভেঙে দিয়ে যাবেন। আমার ঠেকা পড়েছে, যাও তুমি। বিকেল বেলা মা আমাকে খুব সুন্দর একটি শাড়ি পরিয়ে দিল। এর মধ্যে তারা আমাকে দেখতে চলে এসেছে। আমাকে যে দেখতে এসেছে সে যেন আমার থেকে চোখই সরাতে পারছে না, বারবার আমার দিকেই তাকিয়ে আছে। মন চাচ্ছে একটা মুখ বাড়িয়ে ঘুষি মারি। বিয়েটা ঠিক হয়ে গেল, অথচ কাইফের বাচ্চা আসলো না। কি হয়েছে ইনায়া, এভাবে মন খারাপ করে আছিস কেন? মা, তুমি বিয়েটা ভেঙে দাও। এই ছেলেকে আমার একদমই পছন্দ হয়নি। এখন এসব বলার কোনো মানে নেই। এই বিয়েতে তোর বাবাও রাজি আর আমিও রাজি। এরপর মা মায়ের রুমে চলে যায়। আমি রুমের লাইট অফ করে জানালার পাশে বসে আছি। চোখে আমার পানি টলমল করছে। ছেলেটাকে আমার একটুও পছন্দ না। বাবা মা আমার মতামত ছাড়াই আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি যে কায়েক জিনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তার কথা খুব মনে পড়ছে। কিছুক্ষণ পরেই যেই না আমি জানালাটা লাগাতে যাব অমনি কেউ বলে উঠলো, কি হয়েছে, মন খারাপ কেন? আপনি এসেছেন? না আসলেই তো ভালো হতো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার মেম্বরের ছেলের সাথে। আমি তো জানি সবকিছু, আমাকে নতুন করে বলতে হবে না। আপনি এত পাষাণ কেন? আপনাকে একটু কষ্ট হচ্ছে না আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়? কষ্ট তো হবে একটু। তাহলে আপনি বসে আছেন কেন? এক্ষুনি মেম্বরের ছেলের কাছে গিয়ে তাকে এমন ভয় দেখান যাতে সে বিয়েটা ভেঙে দেয়। সেটা তো আমি করতে পারবো না। বিয়ে ভাঙা পাপ, আর আমি জেনে শুনে কোনো পাপ করতে চাই না। আপনি এমন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন না? সত্যি বলতে তোমার প্রতি আমার কোনো ভালোবাসাই আসে না। ঠিক আছে,
তাহলে আজকে থেকে আপনি আর কখনোই আমার সামনে আসবেন না। এভাবে বলছো কেন? আমি আসলে তো তুমি খুশি হও না। আমি আর কখনোই খুশি হব না। আমি চাই আপনি আসবেন না, কখনোই আসবেন না আমার সামনে। এই বলতে বলতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, আর আমি কাইফ জিনের সামনেই জানালাটা বন্ধ করে দিই। অন্ধকার রুমে শুয়ে শুয়ে আমি কাঁদতে থাকি। আমি কাকে ভালোবাসলাম তো, তাও আবার একজন জিনকে, যে কিনা আমার মনের ব্যথা বুঝে না। কান্নাকাটি করে অনেকক্ষণ পর আমার মনে হলো যে তার মুখের উপর এভাবে জানালাটা লাগিয়ে দেওয়া ঠিক হয়নি। তাই আমি জানালাটা খুলি, কিন্তু সেখানে আর কাউকেই দেখিনি। ভাবলাম হয়তো সে চলে গেছে, কিন্তু কাইফ জিন তখনও সেখানেই দাঁড়িয়ে ছিল। সে অদৃশ্য ছিল। ইনায়া তাকে দেখতে পারছিল না। আসলে কাইফ জিনও ইনায়াকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে চাচ্ছে না যে তার জন্য ইনায়ার বিয়ে ভেঙে যায়, এবং একজন জিনের কারণে মানুষ জাতির বিয়ে ভেঙে যাওয়া অনেক বেশি লজ্জাজনক। দেখতে দেখতে ঘনিয়ে এলো বিয়ের দিন। লাল বেনারসিতে ইনায়াকে অনেক বেশি সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে বউ লাগছে। এই কয়েকদিন ইনায়া একদমই ঘর থেকে বের হয়নি। সারাদিন রুমের এক কোনায় নিজেকে গুটিয়ে রেখেছিল ইনায়া। প্রত্যেকদিন রাতে কাইফ জিন এসে ইনায়ার জানালার পাশে দাঁড়িয়ে ইনায়াকে কান্না করতে দেখেছে, এবং সেও কান্না করেছে। চলে এলো বরযাত্রী। এই সর বউকে দেখতে দে। ইস, দেখ আমার ভাইয়ের বউকে কত সুন্দর লাগছে। আমার ভাইয়ের সাথে কিন্তু অনেক মানিয়েছে। আমি তখনও খাটের এক পাশে বসে ফুপিয়ে কাঁদছি। কি হয়েছে ভাবি, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার তো কোনো কষ্ট নেই। বিয়ের পর যখন ইচ্ছা তখন তুমি তোমার বাপের বাড়িতে চলে আসতে পারবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। ইনায়াকে যখন ঘর থেকে বাহিরে বের করা হলো, তখন কাইফ জিন তাদের উঠোনে থাকা আম গাছের পেছন থেকে ইনায়াকে দেখছে। লাল বেনারসিতে ইনায়াকে কত সুন্দর লাগছে। কাইফ জিন মনে মনে বলতে লাগলো, অনেক হয়েছে রাগ অভিমান, ইনায়া শুধু আমার বউ হবে আর কারণ। কিন্তু এখন এগুলো ভাবার সময় নেই, কাজী চলে এসেছে। অমুক বংশের নাতি, এমুক বংশের ছেলে, বলুন কবুল? কবুল। এবার কাজী যাচ্ছে ইনায়ের কাছে। ইনায়ের তো ইচ্ছে করছে কাজীকে একটা লাথি মারতে। কাজী ইনায়ের পাশে বসতেই ইনায়া হঠাৎ করে গায়েব হয়ে গেল। সবাই তাকিয়ে হতভাগের মতো তাকিয়ে আছে। ইনায়ের মা দৌড়ে এসে বিলাপ দিয়ে বলল, হাই হাই রে, আমার মাইয়া কই গেল? বিয়ে বাড়ির সবার মধ্যে হুলস্থুল বেঁধে গেল। মেয়েটা কোথায় গেল? একটু আগে তো স্টেজে বসা ছিল। এ কি, আমি কোথায়? কাইফ জিন আপনি? আর এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? চিন্তা করো না ইনায়া, তুমি ভালো জায়গায় আছো। তোমার বিয়ে ভেঙে গেছে। কি বললেন আপনি? এটা কি সত্যি? কি করব বলো? তোমাকে অন্য কারো বউ হতে দেখে আর সামলাতে পারছিলাম না নিজেকে, তাই তো তোমাকে সবার সামনে তুলে নিয়ে এসেছে আমার দুনিয়াতে। ওয়াও, এটা আপনার দুনিয়া, একদম রাজপ্রাসাদের মতো। ইস, আমার যে কি ভালো লাগছে। ভুলেও আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করবেন না। আরে ইনায়া মা, তুমি চলে এসেছো? তোমার জন্য কখন থেকে আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই কাইফের মা? ঠিক ধরেছ, আমি ওর মা, তোমার শাশুড়ি। সালাম কথাবার্তা শেষ হওয়ার পর কাইফের মা বলল, আজ রাতেই তোমাদের বিয়ে হবে। এই কথা শুনে আমি খুশিতে সেখানেই লাফাতে লাগলাম। ইনায়া, এটা কি করছো? তুমি বাচ্চাদের মতো লাফাচ্ছ কেন? মা, কিছু মনে করো না, ও বড় হয়েছে, কিন্তু ওর জ্ঞান বুদ্ধি বাচ্চাদের মতোই। ঠিক আছে কিছু বলিস না ওকে। খুশির ঠেলায় লাফাচ্ছে। লাফাতে লাফাতে শাড়ি খুলে গেছে। এ কি, আপনি ওইদিকে মুখ করে আছেন কেন? লাফাতে লাফাতে তোমার শাড়ি খুলে গেছে, ওইটা ঠিক করো আগে। ঠিক আছে, এখন দেখেন। ঠিক আছে, ঠিক আছে, চলেন আমরা ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাবে? আপনাদের এখানে সবচেয়ে সুন্দর জায়গায় ঘুরতে যাব আমি। নীল পাহাড়ে ঘুরতে যাবে আমার সাথে? নীল পাহাড়? হ্যাঁ, নীল পাহাড় খুব সুন্দর জায়গা। যাবে? হ্যাঁ যাবো, এক্ষুনি নিয়ে চলুন আমাকে। ওয়াও, এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। এত সুন্দর। আর এই নীল পাহাড়ে লাল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। আমি দৌড়ে গিয়ে কাইফকে জড়িয়ে ধরলাম। ছি, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি করছো তুমি? পাগল নাকি আপনি? টিভি দেখেন না? হিন্দি পাহাড়ি সংগুলোতে নায়িকা দৌড়ে এসে নায়ককে জড়িয়ে ধরে। পাগল নাকি তুমি? আমি কি নায়ক আর তুমি কি নায়িকা? আপনি তো নায়ক থেকে কোনো অংশে কম না। ওইদিকে দেখা যায় বিয়ে বাড়িতে গণক এসেছে। গণক ভাই, যত টাকা লাগে দিব। আপনি বলেন আমার বউ কোথায় আছে? সে নিয়ে গেছে। কে নিয়ে গেছে আমার বউকে? জিন নিয়ে গেছে, আশিক জিন। আগে আমি মানা করেছিলাম এই মেয়েকে বিয়ে করতে। চলাফেরা এর সাথে ভালো আছে। সুন্দরী মেয়ে দেখে জিনের নজর পড়েছে। বিয়েটা ভেঙে গেল, সবাই চলে গেল যার যার বাড়িতে। ছেলে এক কোনায় বসে কাঁদছে। রে রাফি, কাঁদছিস কেন? ইনায়াকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ও আমাকে ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আরে ও কি গিয়েছে নাকি? জিন উঠিয়ে নিয়ে গেছে। আমি ওকে ছাড়া কি করে বাঁচবো? ওকে যখন দেখেছিলাম তখনই আমাকে ভালোবেসে ফেলেছিলাম। এই মেয়েকে তো জিন নিয়েই গেছে। মনে হয় না এই মেয়ে আর ফেরত আসবে। তুই এক কাজ কর, অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। ওইদিকে কাইফ জিন ইনায়াকে জড়িয়ে ধরে রেখেছে যেন হারিয়ে না যায়। ইনায়া, তুই কোথায় চলে গেলি মা? বিয়েটাও যে ভেঙে গেল। ইনায়ার মা, তুমি কান্না করো না। কিভাবে যে কান্না আটকে রাখবো? ইনায়া কি বেঁচে আছে? ওকে জিন তুলে নিয়ে গেছে। চিন্তা করো না ইনায়ার মা, আমাদের ইনায়া যেখানেই আছে বেঁচে আছে। আমাদের এখানকার এক কবিরাজ আছে, তার কাছে গেলে হয়তো সে বলতে পারবে। আপনি আর বসে থাকবেন না, এক
এক্ষুনি যান সেই কবিরাজের কাছে, আমার মেয়েকে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসুন, ওকে ছাড়া আমি একটু ভালো থাকতে পারবো না। ইনায়া, এই ইনায়া, ছাড়ো না আমাকে, কেউ দেখে ফেলবে তো। আরে এভাবে জড়িয়ে ধরে রাখছো কেন? আমারই তো লজ্জা করছে, তোমার কি লজ্জা করছে না? কি বলেন, কিসের লজ্জা? আমি আপনাকে পাওয়ার জন্য কত কিছু করেছি, অবশেষে আপনাকে আমি পেয়েছি, তাই আমি আপনাকে হারাতে পারবো না। আরে বাবা, আমি কোথায় হারিয়ে যাব? আমি তো তোমারই আছি আর সারা জীবন তোমারই থাকবো। ঠিক আছে, ছাড়লাম। বিয়ের পর কিন্তু আমার আঁচলে বেঁধে রাখবো আপনাকে। ঠিক আছে, রেখো। কাইফ, তুমি আমাকে ধোকা দিতে পারলে। কি হচ্ছে কাইফ? এই মেয়েটাকে, ও হচ্ছে একটা পরী। পরী তো বুঝলাম, কিন্তু আপনাকে কেন এই কথা বলছে? আসলে এই পরী আমাকে অনেকদিন ধরেই পছন্দ করে। এই মেয়ে, তুমি আমার স্বামীর নাম ধরে ডাকছো কেন? চলে যাও, বাসায় গিয়ে মুড়ি খাও। কাইফ এখন আমার স্বামী, তোমাকে আমি দেখে নিব। তুমি আমার কাইফকে আমার থেকে ছিনিয়ে নিয়েছো। ওর জন্য আমি কত পাগল জানো তুমি? আর সামান্য একটা মানুষ জাতি হয়ে আমার কাইফকে আমার থেকে ছিনিয়ে নিলে। আর ইনায়া, বাদ দাও ওর কথা। কাইফ, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? সামান্য একটা মানুষ জাতির জন্য তুমি আমাকে ধোকা দিতে পারলে? কিসের ধোকা? আমি কি তোমার সাথে কখনো প্রেম করেছি? উল্টো তুমি আমার পেছনে ছিলে, আমি তো কখনোই তোমার পেছনে ছিলাম না। তুমি আমার মতো একটা পরীকে কাঁদিয়ে খুব ভুল করলে কাইফ, এটার ফল একদিন তুমি পাবে। এরপর সেই পরী সেখান থেকে চলে যায়। কি হয়েছে ইনায়া, তুমি কেন রাগ করে আছো? রাগ করে থাকবো না। ওই মেয়েটা এসে কিভাবে আপনার নাম ধরে ডাকছিল। আরে ভালোবাসলে মানুষ একটু অন্ধ হয়ে যায়। তুমি কি তোমার কথা ভুলে গেছো? রাত 1টা পর্যন্ত আমার জন্য গাব গাছের নিচে এসে দাঁড়িয়েছিলে, ভুলে গেছো? না, ভুলিনি, আর ভুলতেও চাই না। আমি চাই শুধু আপনি আমারই থাকুন। আমি তো তোমারই আছি আর সারা জীবন তোমারই থাকবো। আজ রাতে আমাদের বিয়ে হবে। ওইদিকে দেখা যায় ইনায়ের বাবাকে। বাবা, এই যে আমার মেয়ের ছবি, দেখুন না ও কোথায় আছে। গণক বলেছে ওকে জিন নিয়ে গেছে। তোর মেয়েকে জিন নিয়ে গেছে, এটা সত্যি কথা। তাহলে কি আমরা ওকে ফিরিয়ে আনতে পারবো না বাবা? পারবো, কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে। তোর মেয়ের ব্যবহৃত জামা এবং চুল লাগবে। ইনায়ের মা, আমি সেই বাবা থেকে আসলাম। বাবা বলেছে ইনায়ের ব্যবহৃত কাপড় এবং চুল লাগবে। ব্যবহৃত কাপড় তো আছে, কিন্তু চুল কোথায় পাবো? তুমি চিরুনিটা দেখো না, সেখানে চুল থাকতে পারে, একটা চুল হলেও হবে। হ্যাঁ, এই যে পেয়েছি, এটা তুমি তাড়াতাড়ি বাবার কাছে নিয়ে যাও। বিয়ের সবকিছু তৈরি হয়ে গেছে, জিন কাজী চলে এসেছে। আমার খুব খুশি লাগছে কাইফ, আমার খুব খুশি লাগছে ইনায়া। আজকের পর থেকে আমরা দুজন এক হয়ে যাব, আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। বাবা দেখুন, আমি চুল নিয়ে এসেছি আর ব্যবহৃত কাপড়। ঠিক আছে, ভালো করেছি সেটা এনে। এখন আমি ওদের জিন সর্দারকে হাজির করব এবং তার কাছে বিচার দিব যে তাদের জিন তোর মেয়েকে নিয়ে আটকে রেখেছে। বলুন কবুল? কবুল। ইনায়া, বলুন কবুল। ঠিক তখনই ইনায়া গায়েব হয়ে যায়। ইনায়া কোথায় গেল? আমি বুঝতে পেরেছি, ওর বাবা নির্ঘাত কোনো কবিরাজের কাছে গেছে, আর সেই কবিরাজি ইনায়াকে নিয়ে গেছে। আরে আমি এখানে কি করে এলাম? আমার তো বিয়ে হচ্ছে আর আমি এখন কবুল বলবো। মা, ইনায়া তুই বেঁচে আছিস? বাবা, তুমি তুমি কি করে এলে এখানে? তুমি এখন নিরাপদ ইনায়া, তোমাকে আমরা সেখান থেকে নিয়ে এসেছি। এই তাবিজটা হাতে বেঁধে দিচ্ছি, তাহলে সেই জিনটা তোমার সামনে আসতে পারবে না। কি করছেন এগুলো? আমার আজকে বিয়ে, আর বিয়ের সময় শেষ হয়ে যাচ্ছে, কেন আমাকে তুলে নিয়ে এসেছেন? মা, ইনায়া তুই এগুলো কি বলছিস? তোর বিয়ে তো রাফির সাথে। কিসের রাফি? আমি ওকে পছন্দ করি না, আমি শুধু কাইফকে ভালোবাসি। তোর মেয়ে সেই জিনের প্রেমে মগ্ন, তাই সে সেই জিনকে ছাড়া কিছুই বুঝতে পারছে না। এই তাবিজটা তোর মেয়ের হাতে শক্ত করে বেঁধে দে, তাহলে সেই জিনকে ভুলে যাবে। বাবা, তুমি এটা কি করছো? আমার হাতে এটা কি বাঁধছো? চিন্তা করিস না মা, আমি তোর ভালোর জন্য এটা বেঁধে দিচ্ছি। বাবা, আমরা এখানে কি করছি? আমার না আজকে বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তোর তো বিয়ে রাফির সাথে, তো এখানে কি করছি আমরা? তাড়াতাড়ি চলো, এখানে থাকতে আর ভালো লাগছে না আমার। সবাই শান্ত হও, এখনই আমি সেই জিনকে হাজির করব। ইনায়া, আমি চলে এসেছি। কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি কাইফ, তোমার হবু স্বামী। কাইফ? কাইফ নামের তো আমি কাউকে চিনি না। কি বলছো এগুলো? তুমি আমাকে কি করে বলতে পারো? আমি কাইফ, কাইফ জিন। তুমি আমাকে ভালোবাসতে। দুঃখিত, আমি কাইফ নামের কাউকে চিনি না। আর আজ আমার বিয়ে হচ্ছে মেম্বারের ছেলের সাথে, তার নাম রাফি। বুঝতে পারছি, এই কবিরাজের বাচ্চা আমাকে ভোলানোর জন্য তোমাকে তাবিজ বেঁধে দিয়েছে। হ্যাঁ, তোমার হাতে থাকা তাবিজটা খুলে ফেলো, তাহলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। ভুলেও মা এই কাজ করিস না, তাহলে ও তোর ক্ষতি করবে। আমি তোমার ক্ষতি করব কেন ইনায়া? আমি তো তোমাকে ভালোবাসি। ঠিক তখনই কাইফদের জিন সর্দার সেখানে হাজির হয়ে যায়। কি করছো কাইফ? তুমি জিন জাতি হয়ে কেন আমাদের মান সম্মান ডোবাচ্ছ? বিশ্বাস করুন জিন সর্দার, আমি জোর করে ইনায়াকে নিয়ে যাইনি। ইনায়া নিজের ইচ্ছায় আমার সাথে গিয়েছে। ও আমাকে ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। ইনায়া, কাইফ কি সত্যি বলছে? কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর আমি তাকে চিনি না। এগুলো কি বলছো ইনায়া? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সবকিছু ভুলে গেছো? আসলে জিন সর্দার ওর হাতে তাবিজ বাঁধা, যার কারণে ও আমাকে ভুলে গেছে। এরপর জিন সর্দার কাইফের মা বাবাকে অনেক অপমানিত করে, বলে আপনার ছেলে একজন মানুষ জাতিকে আটকে রেখেছে। কাইফের বাবা মা বলে যে মেয়ে নিজের ইচ্ছা এসেছে, কিন্তু সেটা কেউ বিশ্বাস করে না। ইনায়াকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ইনায়ার কোনো কিছুই মনে পড়ছে না, সে যেন সবকিছুই ভুলে গেছে। ইনায়া, মা তুই এসেছিস?
তুই আমাকে ছেড়ে যাস না মা, আমি মরেই যাব। কি হয়েছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি এখানে কি করে এলাম? আজকে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল রাফির সাথে। হ্যাঁ, আমি তাদেরকে বলে দিয়েছি, তারা সবাই চলে আসছে। কাইফ ইনায়ের সামনে আসতে পারছে না, কেননা ইনায়ের হাতে তাবিজ বাঁধা। দূর থেকে বলছে, ইনায়া তোমার হাতের তাবিজটা খুলে ফেলো, তাহলে তোমার সবকিছুই মনে পড়ে যাবে। আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে যে কোনো সময় চলে যেতে হবে এখান থেকে। কিন্তু ইনায়া হাতের তাবিজ খোলে না। কিরে ইনায়া, তোর কথা খুব মনে পড়ছিল, অবশেষে তুই চলেই আসলি। কেন রে রুম্পা, আমি কোথায় গিয়েছিলাম তুই কি বলতে পারিস? হ্যাঁ, তুই তো কাইফ জিনের সাথে ছিলি। কাইফ জিন কাঁদতে থাকে, সে ইনায়াকে হারিয়ে ফেলেছে। জিন সর্দার তাকে এই দুনিয়াতে আসতে নিষেধ করেছে, তার এই দুনিয়াতে আসা নিষেধ। যে কোনো সময় সে অদৃশ্য হয়ে যাবে আর কখনো এই দুনিয়াতে আসতে পারবে না। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। ওইদিকে রূপা বলছে, তুই তো কাইফ জিনকে ভালোবাসতি, তাহলে রাফিকে কেন বিয়ে করছিস? কাইফ জিনটা আবার কে? আমার কোনো কিছুই মনে পড়ছে না, আমি কেন কোনো কিছু মনে করতে পারছি না? বিয়ের দিন তুই হঠাৎ করে গায়েব হয়ে যাওয়াতে আমি তো ভেবেছিলাম তুই কাইফ জিনের সাথেই আছিস, আর সেটাই হয়েছিল। তাহলে তুই কেন চলে আসলি? আমার কোনো কিছুই মনে পড়ছে না রূপা, আমার খুব মাথা ব্যথা করছে। কিছুক্ষণ পরেই তোর বিয়ে হয়ে যাবে রাফির সাথে, এরকম একটা বয়স্ক লোকের সাথে। আমার মনে হচ্ছে কাইফ জিন তোকে অনেক ভালোবাসে, আমি কেন কোনো কিছু মনে করতে পারছি না? ওইদিকে রাফি এবং রাফির পরিবার চলে আসে। ইনায়ের বারবার একটা কথাই মনে পড়ছে। কাইফ তাকে বলেছে এই তাবিজটা খুলে ফেলো, তাহলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু ইনায়ের এটাও মনে হচ্ছে যে এই তাবিজটা খুললে যদি সেই জিনটা এসে ইনায়ের ক্ষতি করে। সবাই বসে আছে, কাজীও চলে এসেছে, কবুল বলার সময়। ইনায়ের চোখ গেল আম গাছের সাথে দাঁড়িয়ে আছে কাইফ জিন, চোখে পানি টলমল করছে, বারবার ইশারা দিচ্ছে তাবিজটা খুলে ফেলার জন্য। কিন্তু ইনায়া যে কাইফ জিনের ব্যাপারে কোনো কিছুই মনে করতে পারছে না। ইনায়া ঠিক করলো তাবিজটা খুলে ফেলবে, দেখবে কি হয়। যখনই কবুল বলার সময় তখনই ইনায়া কবুল না বলে তাবিজটা খুলে ফেলে এবং সাথে সাথে কাইফ জিন ইনায়ার উপর ভর করে এবং ইনায়া চিৎকার করে বলে, আমি যদি কারো বউ হই তাহলে সেটা হব শুধুমাত্র কাইফের। আমি কাইফকেই ভালোবাসি আর কাউকেই না। আমি নিজ ইচ্ছায় ওর দুনিয়াতে চলে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি আর কখনোই ফেরত আসবো না। এরপর কাইফ ইনায়াকে নিয়ে তার দুনিয়াতে চলে আসে। ইনায়া জিন সর্দারের কাছেও একই কথাই বলে, তাকে জোর করে সে কবিরাজ নিয়ে এসেছে, সে শুধুমাত্র কাইফকেই ভালোবাসে আর কাউকেই না। তখন জিন সর্দার আর কিছুই বলতে পারে না। তিন কবুলে হয়ে যায় তাদের বিয়ে। বিয়েতে সবাই বেশ আনন্দিত ছিল। বাসর রাতে কাইফ জিনের বুকের ওপর মাথা রেখে ইনায়া শুয়ে আছে। আমাকে মাফ করে দিন কাইফ, আমি বুঝতে পারিনি, আমি আপনার আমার ভালোবাসার কথা কোনো কিছুই মনে করতে পারিনি। চিন্তা করো না ইনায়া, এখন তোমার আমার বিয়ে হয়ে গেছে, আমরা কবুল বলেছি, তাই এখন তোমাকে কেউই আমার থেকে আলাদা করতে পারবে না। ইনায়ের মা, আর মন খারাপ করে থেকো না, আমাদের মেয়ে খুশি আছে আর আমরা তো এটাই চেয়েছিলাম। আমার বিশ্বাস ইনায়া সুখেই থাকবে। ওইদিকে দেখা যায় ইনায়া এবং কাইফের খুনসুটি ভালোবাসা। কাইফ যেন ইনায়াকে ছাড়া কিছু বুঝে না, অন্যদিকে ইনায়াও কাইফকে ছাড়া কিছুই বুঝে না। তাদের ভালোবাসাটা যেন কোনো এক ভালোবাসার ডায়েরিতে লেখা। বছর ঘুরতেই ইনায়ার কোল জুড়ে এলো ফুটফুটে এক ছেলে। একদম তোমার মতো হয়েছে। কি বলছেন? একদম আপনার মতো হয়েছে। আমার ছেলে তো আমার মতোই হবে, তাই না? ইনায়া, কাইফ এবং তাদের ছেলেকে নিয়েই একটা সুন্দর পরিবার। ইনায়া সবসময় এইভাবেই হাসি খুশি থাকে কাইফের সাথে। এবং এই স্টোরিটি এখানেই শেষ। তো কে কে ইনায়া গল্পটা শুরু থেকে শেষ অবধি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কাছে জিন এবং মানুষের লাভ স্টোরি গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।